আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মিউজিক কলেজ, সৈকতপুর, টাঙ্গাইল। আজকে আমি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রে নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ে আলোচনা করব। মানুষ যৌনজননক্ষম প্রাণী, যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। সে কারণে একটু পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয়, মিলন ভিত্তিক নিষেক হয়। নিষেকের পরে পরবর্তী পর্যায়ে সে পরিস্ফুরণ শুরু হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় এই গ্যামেট সৃষ্টি হয় তাদেরকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আর যে প্রক্রিয়া শুক্রাণু জননকোষ সৃষ্টি হয় তার নাম হলো স্পার্মোজেনেসিস প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তার নাম হলো ওজেনেসিস প্রক্রিয়া। স্পার্মোজেনেসিস প্রক্রিয়া এবং ওজেনেসিস প্রক্রিয়া এই দুইটা মিলেই হলো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, অর্থাৎ গ্যামেট সৃষ্টি করে। গ্যামেট সৃষ্টি করার পরে নিষেক হয়, নিষেকের পরে জাইগোট হয়, জাইগোট থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হয়ে থাকে। আজকে আমি এই নবম অধ্যায়ের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আলোচনা করব। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু জনন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পুরুষ প্রাণীদের একক পুরুষ প্রাণীদের মধ্যে শুক্রাণু সৃষ্টি হয়, সেই প্রক্রিয়া আজকে আমরা রাজনীতির মাধ্যমে এই ছবিতে দেওয়া আছে। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কীভাবে সৃষ্টি হয় তার বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ শুক্রাশয়ের অভ্যন্তরে সেমিনিফেরাস নালিকার মধ্যে শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ একটি মাতৃজনন কোষ, প্রিমোডিয়াল জনন কোষ থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকতার মাধ্যমে চারটি স্পার্মাটিড তৈরি হয়। সেই স্পার্মাটিড থেকে একটা বিশেষ পরিবর্তনের মাধ্যমে শুক্রাণুতে পরিণত হয়ে থাকে। আজকে আমরা সেই জিনিসটি এখানে আলোচনা করব। স্তন্যপায়ী প্রাণীদের অর্থাৎ স্পার্মোজেনেসিস প্রক্রিয়া ক্রমবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়াটাকে যদি আমি স্পার্মোজেনেসিস প্রক্রিয়াটাকে চার ভাগে ভাগ করি, তাহলে প্রথমে হবে সংখ্যা বৃদ্ধি পর্যায়, দ্বিতীয়ত হবে বৃদ্ধি পর্যায়। এটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, অর্থাৎ প্রিমোডিয়াল জননকোষ থেকে প্রথমে বারবার বিভাজিত হইয়া স্পার্মোটিগোনিয়া সৃষ্টি করে। এই প্রক্রিয়াটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এই স্পার্মোটিগোনিয়া আরও খাদ্য গ্রহণ করে পুষ্টি দেওয়ার পরে তারা একটা আয়তনে বাড়ে, এটা হলো বৃদ্ধি পর্যায়। সেই বৃদ্ধি পর্যায়ে পরবর্তীতে হলো এই বৃদ্ধি পর্যায়টা আবার বিভাজিত, মেয়োসিস 1 বিভাজিত হইয়া মেয়োসিস বিভাজিত হয় এবং মেয়োসিস 2 বিভাজিত হয়ে অর্থাৎ স্পার্মাটিড তৈরি করে, স্পার্মাটিডের পরে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে এই চারটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা এখানে বর্ণনা করব। একটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, আরেকটা হলো বৃদ্ধি পর্যায়, আরেকটা হলো পূর্ণতা পর্যায়, পরবর্তীতে হলো স্পার্মোজেনেসিস প্রক্রিয়া। আমরা সংখ্যা বৃদ্ধি পর্যায়ে দেখি শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস নালিকা, জার্মিনাল এপিথেলিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে প্রথম মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলো সৃষ্টিকুণ্ড দুটো কোষ, পরবর্তীতে আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে এরকম স্পার্মোটোগোনিয়া সৃষ্টি করে, ডিপ্লয়েড সংখ্যক স্পার্মোটোগোনিয়া। অর্থাৎ মাতৃজনন কোষটা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে সেটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পার্মোটোগোনিয়া সৃষ্টি করে এবং সেটা একটা ডিপ্লয়েড অবস্থায় থাকে। এবং এর পরবর্তীতে এই যে ডিপ্লয়েড অবস্থা, এই যে এই স্পার্মোটোগোনিয়া, এই স্পার্মোটোগোনিয়া থেকে একটা কোষকে স্পার্মোটোগোনিয়াম বলা হয়ে থাকে। এক বছরে বহু বছর হলে স্পার্মোটোগোনিয়া। এর পরবর্তী সংখ্যা বৃদ্ধি পর্যায়ে যখন শেষ হয়ে যায়, পরবর্তীতে সেই স্পার্মোটোগোনিয়াম বৃদ্ধি পর্যায়ে চলে আসে। সেটা বৃদ্ধি পর্যায়ের জন্য এই কোষটা যখন বৃদ্ধি পর্যায়ে শুরু হয় তখন শুক্রাশয়ে ছাটুলি কোষ থেকে প্রচুর পরিমাণ খাদ্য এবং পুষ্টি তারা নেয়। ছাটুলি কোষ থেকে খাদ্য এবং পুষ্টি গ্রহণ করার পরে স্পার্মোটোগোনিয়াম আয়তনে আগের চেয়ে একটু বৃদ্ধি পায় এবং বৃদ্ধিপ্রাপ্ত এই কোষগুলিকে তখন আমরা বলি প্রাইমারি স্পার্মাটোসাইট। এবং এই কোষটাও তখন ডিপ্লয়েড অবস্থা অর্থাৎ দুপ্রস্থ ক্রোমোজোম অবস্থান করে।
অর্থাৎ মাইটোসিস থেকে বিভাজিত হয়ে যে স্পার্মাটোজোয়া তৈরি হলো, সেই কোষের তুলনায় যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় আগের চেয়ে পরের যে কোষটা হলো, যে প্রাইমারি স্পার্মাটোসাইট ডিপ্লোমাস্টা থেকে গুলো কিন্তু আগের তুলনায় আয়তনে বৃদ্ধি পায় এবং স্ফীত হয়, কারণ তারা সেখানে প্রচুর পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করেছে। এইটা হলো বৃদ্ধি পর্যায়, অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট সৃষ্টি হলো ডিপ্লয়েড অবস্থায়। এর পরবর্তীতে যখন এই প্রাইমারি স্পার্মাটোসাইট ডিপ্লয়েড অবস্থায় থেকে যখন পূর্ণতা প্রাপ্তি হবে, সেই পূর্ণতা প্রাপ্তির জন্য সেই প্রাইমারি স্পার্মাটোসাইট কোষটা এটা বিভাজিত হবে। এখন এই কোষটা ডিপ্লয়েড অবস্থায় আমরা লক্ষ্য করি, কোষটা আছে ডিপ্লয়েড অবস্থা, যখন এটা আবার বিভাজিত হবে তখন এই কোষটা বিভাজন হবে মেয়োসিস বিভাজন। যখন মেয়োসিস বিভাজন হবে এই কোষটা তখন হ্যাপ্লয়েড অবস্থায় চলে আসবে। প্রথম মেয়োসিস বিভাজন আমরা লক্ষ্য করি যে প্রাইমারি স্পার্মাটোসাইটটা প্রথম মেয়োসিস বিভাজন হয়ে প্রথমে দুইটা কোষ সৃষ্টি করে, এটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, অর্থাৎ হ্যাপ্লয়েড অবস্থায় সেকেন্ডারি স্পার্মাটোসাইট এই কোষ সৃষ্টি করলো। এর পরবর্তীতে অর্থাৎ এই প্রাইমারি সেকেন্ডারি স্পার্মাটোসাইট কোষটা আবার দ্বিতীয়বার মেয়োসিস বিভাজিত হয়ে এক একটা কোষ থেকে যা লক্ষ্য করি বোর্ডের মাধ্যমে দুইটা করে কোষ সৃষ্টি করছে। এই প্রথম দিকে লক্ষ্য করি যে কোষটা হ্যাপ্লয়েড অবস্থায় আছে, অর্থাৎ প্রথম মেয়োসিস বিভাজন হয়ে হ্যাপ্লয়েড অবস্থায় সৃষ্টি করলো দুইটা কোষ, সেই হ্যাপ্লয়েড অবস্থায় কোষটা আবার মেয়োসিস বিভাজন দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে আবার দুইটা কোষ সৃষ্টি করলো সমাকৃতি। এবং দ্বিতীয় কোষটাও সেকেন্ডারি স্পার্মাটোসাইট যে হ্যাপ্লয়েড অবস্থায় কোষটা পেলাম, সেটা আবার দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে আবার দুইটা কোষ থেকে, এই প্রত্যেকটা কোষকে তখন বলা হয় থাকে স্পার্মাটিড। এবং এই কোষটা যখন মেয়োসিস বিভাজন শুরু হয়ে গেছে, সেই মেয়োসিস বিভাজন প্রথম মেয়োসিস বিভাজনের পর থেকে বাকি সবগুলো কোষই হ্যাপ্লয়েড অবস্থায় অবস্থান করতেছে। এখন লক্ষ্য করি এটার পূর্ণত পর্যায়ে, অর্থাৎ এই পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে এই পর্যায়ে প্রাইমারি স্পার্মাটোসাইটগুলো প্রথম মেয়োসিস বিভাজন ঘটে, ফলে শ্রেষ্ঠ কোষগুলো হ্যাপ্লয়েড অবস্থা প্রকৃতির হয়। এদের সেকেন্ডারি স্পার্মাটোসাইট বলা হয়ে থাকে, এটাকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট বলি। এদের প্রতিটি দ্বিতীয় মেয়োসিস বিভাজনের মাধ্যমে দুটি করে স্পার্মাটিড তৈরি করে। এইভাবে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে একটি ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি করলো। এটা হলো এই বৃদ্ধি পর্যায়। এই বৃদ্ধি পর্যায়ে তাহলে এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে প্রথম মেয়োসিস বিভাজন হয়ে দুইটা কোষ, আবার দ্বিতীয় মেয়োসিস বিভাজন হয়ে প্রত্যেকটা দুইটা করে কোষ, মোট 4টা হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি করলো। হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি কোষগুলো আকারে গোলাকার থাকে এবং এই কোষগুলো কোনো বিভাজন ঘটে না এবং প্রত্যেকটা কোষই সমান এবং নিশ্চল অবস্থায় থাকে, গোলাকার অবস্থায়। এখন এই পূর্ণতা পর্যায়ের পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ অর্থাৎ শুক্রাণু সৃষ্টি হবে, অর্থাৎ স্পার্মাটিড থেকে যখন শুক্রাণু সৃষ্টি হবে, তখন এই স্পার্মাটিড থেকে একটা বিশেষ পরিবর্তন আসবে। সেই বিশেষ পরিবর্তনে আঙ্গিক পরিবর্তন এসে একটা পরিণত শুক্রাণু হবে, অর্থাৎ বিভাজনে অক্ষম নিশ্চল গোলাকার যে স্পার্মাটিড, সেই স্পার্মাটিড একটা বিশেষ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন একটা পরিণত শুক্রাণু সৃষ্টি হবে। এই প্রক্রিয়ার নাম হলো স্পারমিউজেনেসিস। তাহলে পুরো প্রক্রিয়াটা হলো স্পারমাটোজেনেসিস, এবং এই স্পার্মাটিড থেকে যখন একটা পরিণত শুক্রাণু সৃষ্টি হলো, তখন এই প্রক্রিয়াকে আমরা বলবো স্পারমিউজেনেসিস, অর্থাৎ স্পার্মাটিড একটা বিশেষ পরিবর্তনের মাধ্যমে একটা পরিণত শুক্রাণুতে পরিণত হবে। এই পরিণত শুক্রাণু যখন পরিণত হলো, তখন শুক্রাণুর যে অংশগুলো, অর্থাৎ শুক্রাণুর মাথা সৃষ্টি হবে, শুক্রাণুর গলা সৃষ্টি হবে, শুক্রাণুর মধ্যখণ্ড সৃষ্টি হবে, শুক্রাণুর লেজ সৃষ্টি হবে এবং ফ্লাজেলা সৃষ্টি হবে। আমরা জানি যে এই যে আঙ্গিক পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসে, যেটা এই পুরো পরিবর্তনটাকেই বলা হয়ে থাকে স্পারমোজেনেসিস প্রক্রিয়া। অর্থাৎ একটা শুক্রাণুর মাথা, তার মধ্যে একটা নিউক্লিয়াস আসবে, সে লক্ষ্য করি একটা নিউক্লিয়াস আসবে, এবং এই নিউক্লিয়াসটার সামনের দিকে একটা টুপির মতো একটা ঢাকনার মতো আসবে, সেটাকে বলা হবে অ্যাক্রোসোম। এটাও একটা তার পরিবর্তন। এর পরিবর্তে একটা গলা আসবে, এখানে হচ্ছে সেন্টিউল থাকবে, এরপরে মধ্যখণ্ড আসবে, সেই মধ্যখণ্ডের মধ্যে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হবে, অর্থাৎ এই শুক্রাণু, সচল শুক্রাণু যখন মুভিং করবে, শক্তি লাগবে যেগুলা, সেই মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি পাবে, এই মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হবে। এর মধ্যে প্লাজমা ঝিল্লি দ্বারা আবৃত একটা লেজ থাকবে, অক্ষীয় সূত্র, এবং শেষ পর্যন্ত একটা শেষ খণ্ড অবস্থান করে। অর্থাৎ একটা বিশেষ পরিবর্তন আসছে এই স্পার্মাটিড থেকে পরবর্তীতে শুক্রাণুতে একটা বিশেষ পরিবর্তন, অর্থাৎ শুক্রাণুর মাথা, শুক্রাণুর গলা, শুক্রাণুর মধ্যখণ্ড, শুক্রাণুর লেজ এবং শেষ খণ্ড অর্থাৎ প্লাজেলাম।
এই একটা বিশেষ পরিবর্তন আসছে এই স্পারমাটিড থেকে। এই পুরো প্রক্রিয়াটার নাম হলো স্পার্মোজেনেসিস। একটা এই পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ শুক্রাণুর যে সৃষ্টি হয়, অর্থাৎ কোষের যে গলগি বস্তু, তার থেকে আমরা জানি যে এই মাথার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের যে সামনের দিকে টুপির মতো ঢাকনা থাকে, যেটাকে অ্যাক্রোসোম বলা হয়, অর্থাৎ গলগি বস্তু থেকে সেই অ্যাক্রোসোমটা সৃষ্টি হয়। এরপরে স্পারমাটিডের সেন্ট্রিওল শুক্রাণুর যে অক্ষীয় সূত্র এবং লেজ, এই অক্ষীয় সূত্র এবং লেজ গঠন করে থাকে। এইভাবে স্পারমাটিড রূপান্তরিত সচল লম্বা আকৃতির একটা শুক্রাণুতে পরিণত হয়। সাইটোপ্লাজমিক শুক্রাণুতে পরিণত হয়ে থাকে এবং এইটা পরিবর্তনের জন্য, পুরো প্রক্রিয়াটা হওয়ার জন্য 60 থেকে 70 দিন সময় লাগে। অর্থাৎ আমরা আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করলাম, অর্থাৎ মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের মধ্যে নবম অধ্যায়ে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া। এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা দুই ভাগে ভাগ করে নিলাম। একটা হলো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, আর একটা হলো ওজেনেসিস প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু সৃষ্টি হবে, ওজেনেসিস প্রক্রিয়া ডিম্বাণু সৃষ্টি হবে। শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই গ্যামেট, অর্থাৎ জননকোষ। জননকোষ যেভাবে সৃষ্টি হলো সেটাকে আমরা বলে থাকি গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া। আজকে আমরা তোমাদের সামনে বোর্ডের মাধ্যমে আমরা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া আলোচনা করেছি। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বোর্ডের মাধ্যমে আলোচনা করে দেখলাম যে, অর্থাৎ একটা প্রিমোরিয়াল জননকোষ, অর্থাৎ মাতৃ জননকোষ থেকে 4টা স্পারমাটিড তৈরি করে, সেই 4টা স্পারমাটিড থেকে এক একটা পরিণত শুক্রাণুতে পরিণত হয়ে থাকে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হলো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, এবং পরিণত শুক্রাণু যে স্পারমাটিড করে নাম স্পারমোজেনেসিস প্রক্রিয়া। হ্যাঁ, এই পরিণত শুক্রাণু একটা জননকোষ, এটা নিষেকের জন্য জননকোষ পুংগামেট এবং স্ত্রী গামেটের মিলন হওয়া প্রয়োজন। পুংগামেট এবং স্ত্রী গামেটের মিলন হলে নিষেক হয়। নিষেকের পরিবর্তিতে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন হয়। পরিস্ফুটনটা হলো নিষেকের পর থেকে শুরু জাইগুট, জাইগুটের পরে বিভাজন হয়। বিভাজন হয়ে আস্তে 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 ভ্রূণীয় স্তর সৃষ্টি করে। প্রত্যেকটা ভ্রূণীয় স্তর থেকে দেহের যে সমস্ত অঙ্গাদি, সেই অঙ্গাদি সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ একটা অবয়ব মানুষের সৃষ্টি হয়ে থাকে এইভাবে ডেভেলপমেন্টের মাধ্যমে। তাহলে আজকে তোমাদের যে নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বোর্ডের মাধ্যমে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।